আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025-এ আসা এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন 1, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কী হবে? আয়ত, রম্বস, বর্গ নাকি ট্রাপিজিয়াম? আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়। তোমরা স্ক্রিনে অনুসিদ্ধান্তটি দেখতে পাচ্ছ। এটি হলো 8.2-এর অনুসিদ্ধান্ত। প্রশ্ন 2, কোনো ত্রিভুজের কয়টি বহিবৃত্ত অঙ্কন করা যায়? বহিবৃত্ত মানে হলো ওই বৃত্তকে বোঝায় যারা ত্রিভুজের একটি বাহু এবং অপর দুইটি বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। তোমরা স্ক্রিনে চিত্রটা দেখতে পাচ্তেছ। তারপর আমি একটু এঁকে দেখাই। যদি এটা একটা ত্রিভুজ হয়, এই দুইটা বাহুকে যদি বাড়ানো হয়, তো যে বৃত্ত এই বাহুটাকে এবং এই দুইটা বর্ধিতাংশকে স্পর্শ করবে তাকেই বহিবৃত্ত বলে। তো আমরা একটা ত্রিভুজে 3টা বহিবৃত্ত অঙ্কন করতে পারি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমাদের উত্তর হলো গ। প্রশ্ন 3 এবং 4 পরিসংখ্যান থেকে অ্যান্সার করতে হবে। আমরা প্রথমেই ছকটি তুলে নিই। এরকম ছক দেওয়া থাকলে প্রথমেই একটি কাজ করে নিলে উত্তর করা সহজ হয়। সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা যদি বের করি তাহলে এখানে হবে 6, এখানে হবে এই দুটার যোগফল 22, এখানে হবে এই দুটার যোগফল 42 এবং এখানে হবে এই দুইটার যোগফল 56। এখন যদি আমরা 3 নম্বর প্রশ্ন দেখি তাহলে লেখা আছে মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি? আমরা জানি মধ্যক নির্ণয় করার সময় এফসি এর প্রয়োজন হয়। মধ্যক নির্ণয়ের সূত্র হলো L প্লাস n/2 মাইনাস এফসি H/Fm। এখানে এফসি মানে হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে মধ্যক শ্রেণী কোনটি। আমাদের এখানে টোটাল আছে হলো 56 গণসংখ্যা। 56কে 2 দিয়ে ভাগ করলে হয় 28। এখন এই 28 যে ঘরে আছে সেটি হলো আমাদের মধ্যক শ্রেণী। এখান পর্যন্ত আছে 22, এখান পর্যন্ত 42। তাহলে 28 এই শ্রেণীতে অবস্থিত, 41 থেকে 50। তো এফসি মানে হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী যদি এটা হয় তাহলে এফসি হবে এইটা, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এফসি ইকুয়াল টু 22। তারপর প্রশ্ন 4-এ বলা হয়েছে প্রচুরক কত? তো প্রচুরক নির্ণয়ের সূত্র হলো L প্লাস F1 প্লাস F2 গুণন H। L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তো এখানে এই মানগুলো বসানোর পূর্বে আমাদের চিহ্নিত করে নিতে হবে যে প্রচুরক শ্রেণী কোনটি। গণসংখ্যা যে ঘরে সব থেকে বেশি থাকবে সেটি আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে দেখলে দেখা যায় যে 20 হলো আমাদের সব থেকে বেশি, আর এটা এই ঘরে অবস্থিত 41 থেকে 50। তো আমরা যদি এখন মানগুলো বসাই, এল এর মান হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 41। F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, 20 থেকে 16 বাদ দিলে আসে 4। F2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, তাহলে 20 থেকে 14 বাদ দিলে আসে 6 গুণন H মানে হলো শ্রেণীব্যাপ্তি এখানে 41 থেকে 50 মানে 10। ক্যালকুলেশন করলে আসে 4
10 গুণন 10, 10 10 কাটা যায়, তাহলে হয় 45। প্রশ্ন 5, বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি? প্রতিসাম্য রেখা মানে হলো রেখাটি টানলে তার দুই পাশে একই রকম দেখা যাবে। তাহলে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি যার সবগুলো বাহু সমান, তো ঠিক মাঝ দিয়ে একটা রেখা টানলে দুই পাশে একই রকম দেখা যায়। যদি এই দিক দিয়ে একটা রেখা টানি, তাও দুই দিকে একই রকম দেখা যাবে। এই দিক দিয়ে একটা টানতে পারি, যেখানেও দুই দিকে একই রকম, এখানে আরেকটা টানতে পারি, তাহলে টোটাল আসতেছে 4টা রেখা। তাহলে বর্গের প্রতিসাম্য রেখা হলো 4টি। প্রশ্ন 6, কোনো ধারার প্রথম পদ 8, সাধারণ অন্তর 2 হলে নিচের অপশনগুলো টেস্ট করে দেখতে হবে কোনটি সঠিক। বলা হয়েছে প্রথম পদ হলো 8, সাধারণ অন্তর হলো 2, মানে পাশাপাশি পদগুলোর বিয়োগফল হবে 2। প্রথমটি 8 হবে, পরেরটি হবে 10, তারপরেরটি হবে 12, পরেরটি 14, এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা দেখতেছি 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশন হলো ধারাটির দশম পদ হলো 26। আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি। সমান্তর ধারার কোনো পদ নির্ণয়ের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু d। মান বসিয়ে দেই। a হলো 8, দশম পদ বের করব, তাহলে n এর মান হলো 10, -1, d মানে হলো 2, 8 প্লাস 9 ইন্টু 2, 8 প্লাস 9 দুগুণ 18, আসে হলো 26। এই প্রশ্নটি আমরা সূত্র ব্যবহার না করে ডাইরেক্ট এখানে বের করতে পারি। যেহেতু দশম পদ চেয়েছে, তো সেটা আসলে বেশি লম্বা নয়, তো আমাদের এখানে 4টি বের করাই আছে। পরে আমরা যদি বসাই 16, 18, 20, এভাবে আমরা 10 নম্বর পদটি বের করে নিতে পারি। তাহলে 2 নম্বর অপশনও সঠিক। 3 নম্বর অপশন হলো ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি 300। আমরা জানি সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হলো n/2 twice a প্লাস n-1 ইন্টু d। যদি মান বসাই 15তম পদ 2 ইন্টু এর মান হলো 8 প্লাস 15 - 1 d মানে হলো 2, 15/2, এখানে 8 দুগুণ 16, এখানে 15 থেকে 1 বাদ গেলে হয় 14, 14 দুগুণ 28, 15/2, এখানে 16 আর 28 গুণ করলে হয় 44, কাটাকাটি করি 22, 15 দিয়ে 22কে গুণ করলে আসে 15 দুগুণ 30 এর 0, 15 দুগুণ 30 আর 3 33, 330 আসে, কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে 300, তাহলে 3 নম্বর অপশনটি ভুল। তাহলে 1 আর 2 হলো আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, লগের অঙ্ক করতে হবে একটি। লগ 3 √3। আমরা এটি ক্যালকুলেটারে করতে পারি, আবার এমনি ম্যানুয়ালিও করতে পারি। যদি এখানে লগ 3, এখানেও 3 বানাতে হবে, তাহলে আমরা লিখতে পারি এটাকে 3 ইন্টু, এটাকে লেখা যায় 3/1/3 লগ 3। এটা এখানে যদি একই সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার যোগ করে দিতে পারি। এখানে 3 পাওয়ার 1, 1 প্লাস 1/3 লগ 3, 3 3 লসাগু করলে হয় 3 3 আর 1 4, 4/3, 4/3 সামনে চলে আসে, আর লগ 3 3 মিলে 1 হয়ে যায়, তাহলে 4/3 হলো অ্যান্সার। প্রশ্ন 8, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক মানে হলো ভগ্নাংশ হবে না। যেমন আমরা বয়সকে বলতে পারি 14.5 বছর, অর্থাৎ 14.5 বছর, কিন্তু জনসংখ্যাকে আমরা বলতে পারি না যে 3.5 জনসংখ্যা। জনসংখ্যা বলতে গেলে আমাদের ডাইরেক্ট সংখ্যা বলতে হবে, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হলে সেগুলোকে বিচ্ছিন্ন চলক বলে। তাহলে এখানে জনসংখ্যা হলো বিচ্ছিন্ন চলক। প্রশ্ন 9, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা মানে হলো দুইটা বৈশিষ্ট্য থাকবে, একটা হলো
ধনাত্মক সংখ্যা হতে হবে, আরেকটা হলো পূর্ণ সংখ্যা হতে হবে। তো আমরা যদি অপশনগুলো দেখি দেখব যে অনলি 3 এটা হলো ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, তাহলে ঘ নাম্বার হলো অ্যান্সার। প্রশ্ন 10, একটা সেট দেওয়া আছে, বলা হয়েছে এর প্রকৃত উপসেট কয়টি। এই সেটটিতে উপাদান আছে মোট 5টি। যদি 5টি উপাদান থাকে তাহলে এটা দিয়ে আমরা উপসেট বানাতে পারি 2n। n মানে হলো এখানে যতটা উপাদান থাকবে, যেহেতু 5 আছে 2 এর উপর 5 দিই, তাহলে 5টা 2 গুণ করলে আসে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 32 আসে। তার মানে এই 5টা উপাদান দিয়ে আমরা 32টা সেট বানাতে পারি, উপসেট। কিন্তু 32টায় প্রকৃত উপসেট নয়, প্রকৃত উপসেট হলো এই 32 থেকে 1 বাদ দিতে হবে, কারণ এই 32টার মধ্যে একটা অপ্রকৃত উপসেট থাকে। তাহলে ওই 1 বাদ দিলে আমাদের 31 হলো অ্যান্সার। প্রশ্ন 11, দেওয়া আছে a² + 1/a² = 18। এখন নিচের অপশনগুলো টেস্ট করে দেখতে হবে কোনটি কোনটি সঠিক। তো প্রথম অপশন হলো a - 1/a = 4। a - 1/a, আমরা যদি সূত্র বসাই a - 1/a এর সূত্র বসাই তাহলে আসে a² - 2ab + b²। তাহলে a² + 1/a² মানে হলো 18। তাহলে 18 বসাই, মাইনাস a কেটে যায়, তাহলে 2 আসতেছে হলো 16। তারপর এদিকে যেহেতু a² আছে, a² দিকে রুট হয়ে যায়, তাহলে a - 1/a = 4। তাহলে 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশন বলছে a + 1/a² = 20। a + 1/a² = 20। আমরা a + 1/a² সূত্র বসাই a² + 2ab + b²। সেম a² + 1/a² মানে হলো 18 প্লাস a কেটে যায়, এখানে থাকে 2, তাহলে আসে 20। তাহলে 2 নম্বর অপশনও সঠিক। এরপর 3 নম্বর অপশন যদি টেস্ট করি a³ - 1/a³ = 76। তাহলে a³ - 1/a³, এটা সূত্র বসিয়ে দেই। a³ - b³ এর সূত্র বসাতে হবে। আমরা a³ - b³ মানে জানি a - b * a² + ab + b²। তো যদি এই সূত্রটি বসায় দেই তাহলে আসতেছে a - b a² + ab + b²। তাহলে a - b 1/a এর মান হলো 4 ইন্টু, এখানে a কেটে যায়, থাকে 1, a² + 1/a² মানে হলো 18 প্লাস 1 আসতেছে হলো 4 ইন্টু 19। 4 দিয়ে 19কে গুণ করলে আসতেছে 4 9 34 6, 4 অক্ষে 4, 4 অক্ষে 4 আর 3 7। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 3টা অপশনই সঠিক। প্রশ্ন 12, tan θ = √3 হলে sec θ = কত। tan θ = √3, আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি। তো এখানে নিচে 1 আছে, তাহলে আমরা যদি একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকি, লম্ব হলো √3 আর ভূমি হবে 1। তাহলে sec θ = কত। sec θ হলো অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ দেওয়া নেই, তাহলে এটা থেকে পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ বের করে নিই। অতিভুজ ধরি x, তাহলে অতিভুজ স্কোয়ার = ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। x² = 3 + 1, x = 2, তাহলে x = 2 আসতেছে। তাহলে sec θ হবে, অতিভুজ হলো 2, ভূমি হলো 1,
তার মানে হলো 2। ঘ নাম্বার হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 30 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বলা হয়েছে একটা বৃত্ত আছে যার ব্যাস হলো 30 সেন্টিমিটার এবং বলা হয়েছে যে কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত, কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? এটা হলো 9। এখন আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা দেখব যে ব্যাস হলো 30, তাহলে ব্যাসার্ধ হবে 15, তাহলে এইটা যেহেতু ব্যাসার্ধ এটা হবে 15। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের মধ্যবিন্দু যোগ করলে লম্ব হয়, অর্থাৎ এটা 90 ডিগ্রি হবে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এটাকে ধরি এক্স, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 225 ইকুয়াল টু 9 9 81 প্লাস এক্স স্কোয়ার। 81 এদিকে এসে মাইনাস হয়, 225 থেকে 81 বাদ দিলে আসে, তো 225 থেকে 81 বিয়োগ করলে আসতেছে 144 ইকুয়াল টু এক্স স্কোয়ার। স্কোয়ার এদিকে এসে রুট হয়ে যায়, এক্স ইকুয়াল টু হয় 12। তাহলে এখানে 12 হলে বাকিটাও হবে 12, তাহলে টোটাল আসতেছে 24। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে 2 ভাগে বিভক্ত করে, তাহলে একটা 12 হলে বাকিটাও 12 হবে, টোটাল হয় 24। তাহলে আমাদের অ্যান্সার হলো গ। প্রশ্ন 14 এক্স ইকুয়াল টু -5 এবং আরও একটি সমীকরণ দেওয়া আছে। বলা হয়েছে যে এই প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত হবে? এক্স ইকুয়াল টু হলো -5, এই মানটা দ্বিতীয় সমীকরণে বসাই, তাহলে -5 বসালে গুণ করলে হয় -15 -2y ইকুয়াল টু 5, -15 ওইদিকে গিয়ে +15 হয়, তাহলে -2y ইকুয়াল টু 20, -y ইকুয়াল টু 10, 2 ওইদিকে ভাগ হয়ে যায়, তাহলে y ইকুয়াল টু -10। বিন্দুটি হচ্ছে -5 -10। যদি চতুর্ভাগ দেখি, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। বিন্দুটি বসিয়ে দেখি কোথায় পড়ে। এটা এক্স, এটা এক্স এর নেগেটিভ, এটা ওয়াই এর নেগেটিভ, তাহলে -5 -10 নিচের দিকে, এটা হলো বিন্দু, তাহলে দেখা যাচ্ছে তৃতীয় চতুর্ভাগে পড়ে। প্রশ্ন 15 দুইটি সংখ্যার অনুপাত হলো 2:3, তাদের লসাগু 24 হলে সংখ্যা দুটির গসাগু কত? আমরা ধরে নেই যে সংখ্যা দুইটির গসাগু হলো এক্স, গসাগু দিয়ে অনুপাতকে গুণ করলে সংখ্যা দুটি পাওয়া যায়, তাহলে প্রথম সংখ্যাটি হবে 2x, তৃতীয় সংখ্যাটি হবে 3x। সূত্র থেকে আমরা জানি দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুইটির লসাগু গুণ গসাগু, লসাগু এখানে 24, গসাগু হলো এক্স, এটা হলো সূত্র। দুইটি সংখ্যাকে গুণ করলে যা পাওয়া যায়, সংখ্যা দুইটির লসাগু এবং গসাগু গুণ করলেও একই জিনিস পাওয়া যায়, তাহলে এদিক থেকে এক্স আউট হয়ে যায়, থাকে হলো 6x ইকুয়াল টু 24। 6 ওই দিকে গিয়ে ভাগ হলে এক্স ইকুয়াল টু হলে 4 6 24, তাহলে গসাগু হলো 4। প্রশ্ন 16 একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? একটি চতুর্ভুজ অঙ্কনের জন্য মিনিমাম 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়, অর্থাৎ 4টি বাহু যদি জানা থাকে একটা কোণ জানা থাকতে হবে, 3টি বাহু যদি জানা থাকে 2টা কোণ জানা থাকতে হবে, অর্থাৎ মোট 5টি হতেই হবে। প্রশ্ন 17 সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 10 হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত? সমকোণী ত্রিভুজ মানে হলো যার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি থাকে আরও 2টি কোণ। বলা হয়েছে এই 2টা কোণের পার্থক্য হলো 90 ডিগ্রি, যেহেতু 3টা কোণের যোগফল 180 হয়,
এখানে 90 চলে গেলে আর থাকবে 90, এই দুইটা মিলে 90 হবে। তো আমরা যদি একটা 50 ধরি আর একটা 40 ধরি, তাহলে বোঝা যাচ্ছে যে এটা থেকে এটার পার্থক্য 10। তাহলে এই দুইটা কোণের মধ্যে সবথেকে বড় যেটা সেটা হলো 50। তাহলে খ নাম্বার হলো অ্যান্সার। প্রশ্ন 18, এটি সূচকের অঙ্ক দেওয়া আছে, এক্সের মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে হলো 2 × 8 x - 1 = 1। 2কে আমরা ওইদিকে ভাগ করে দিই, 8 x - 1 = 1/2। এখানে 2 বানাই, তাহলে 2 এর উপর কিউব দিলে আসে, 2 এর উপর কিউব করলে 8 হয়, হাফ। 2 এখানে গুণ করে দেই, 3x - 3। আর এইদিকে হয় হলো 2কে লেখা যায় 2 ইনভার্স 1। সংখ্যা মিলে গেলে পাওয়ার সমান হয়, তাহলে 3x - 3 = -1। 3x = 3, ওইদিকে গিয়ে প্লাস হয়ে যায়, 1-এর সাথে বিয়োগ করলে আসে 2, x = 2/3। এটা হলো অ্যান্সার। প্রশ্ন 19, f(x) দেওয়া আছে একটা রাশি হলে x এর কোন মানের জন্য f(x) = 0 হবে। তো আমাদের বলা হয়েছে f(x) = 0 হবে x এর কোন মানের জন্য। তো আমাদের লিখতে হবে x² - 5x - 6 = 0 ধরতে হবে। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে কোন মানের জন্য 0 হচ্ছে। মিডল টার্ম করি, 3x - 2x - 6 = 0। আচ্ছা, এইভাবে আমরা মিডল টার্ম করতে পারবো না, কারণ এখানে তখন মাইনাস হয়, এখানে প্লাস হয়ে যাচ্ছে। আমরা অন্যভাবে করি, x² - 6x + x। তাহলে ঠিক এখানে যোগ বিয়োগ করলে -5x হচ্ছে, -6 = 0 স্কোয়ার। x কমন নিলে x - 6 প্লাস 1 কমন নিলে x - 6 = 0। x - 6 কমন নিলে থাকে x + 1 = 0। তাহলে x - 6 = 0 হয়, তাহলে x = আসে 6। x + 1 = 0 হয়, তাহলে x হলো -1। তাহলে 6 - 1 হলো অ্যান্সার। প্রশ্ন 20, একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, অর্থাৎ 3টা বাহুর সমান, এবং এখান থেকে একটা লম্ব টানা হয়েছে। বলা হয়েছে BD, এই যে অংশটা, এটা = হলো 2। AD এর দৈর্ঘ্য কত? AD এটার দৈর্ঘ্য কত বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজে যদি একটা বিন্দু শীর্ষ থেকে লম্ব টানা হয়, তাহলে এটা মধ্যবিন্দুতে ছেদ করে। এটা যদি 2 হয়, এটাও হবে 2, অর্থাৎ এই বাহুটা হবে টোটাল 4, তাহলে এটাও 4 হবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে সমকোণী ত্রিভুজ, এটা 2, এটা 4, এটা বের করতে হবে। এখন আমরা পিথাগোরাসের সূত্র বসায় দেই, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 16, 2 স্কোয়ার এদিকে আসে মাইনাস হয়ে যায়, AD স্কোয়ার। এখানে থাকে হলো 16 থেকে হলো 12, AD স্কোয়ার। AD = √12। √12কে আমরা আরও ভাঙাতে পারি, সেটা হলো আমরা লিখতে পারি 4 × 3। তাহলে 4-এর উপর রুট করলে হয় 2, এখানে থাকে √3। তাহলে 2√3 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 21, সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন শীর্ষকোণের পরিমাণ কত? সুষম ষড়ভুজ মানে 6টা বাহুর সমান, তাহলে এই কোণটা কত ডিগ্রি? এরকম বহু যে বাহু আছে, এদের কোণ নির্ণয় সূত্র হলো n - 2 180 ডিগ্রি বাই n। n মানে হলো মোট বাহুর সংখ্যা। তো আমাদের এখানে মোট বাহুর সংখ্যা হলো 6। মান বসাই, 6 থেকে 2 বাদ দিলে হয় 4, 180 নিচে হলো 6, কাটাকাটি করলে 30 হয়, তাহলে আসতেছে 4 × 30 = 120 ডিগ্রি। খ নাম্বার হলো অ্যান্সার। প্রশ্ন 22,
একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, পূর্ণ লগ নির্ণয় করতে হবে। 0.0000 5টা 0 786। এরকম সংখ্যার পূর্ণ লগ নির্ণয়ের সূত্র হলো -k+1। কে মানে হলো দশমিকের পর শূন্যের সংখ্যা। দশমিক এখানে 5টা 0 আছে, তাহলে আসে -6। এটাকে লেখা হয় 6-এর উপর বার। তাহলে ক নাম্বার হলো অ্যান্সার। প্রশ্ন 23। 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? একটা হলো বৃত্ত যার ব্যাস হলো 8, ব্যাসার্ধ তাহলে হবে 4। আরেকটা বৃত্ত যার ব্যাস হলো 6, এরা হলো অন্তঃস্পর্শ করছে ভিতরের দিকে, তাহলে এটার ব্যাসার্ধ হবে 3। তাহলে এদের যে পার্থক্য কেন্দ্র 1, 4 থেকে 3 বিয়োগ গুলো 1 থাকে। তারপরের প্রশ্ন হলো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2। থিটার মান কত? sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3/2। তাহলে এখন থিটার মান বের করতে হবে। আমরা জানি √3/2 মানে হলো sin 60 ডিগ্রি। উভয় পাশ থেকে সাইন আউট হয়ে যায়, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ওইদিকে যায়, গিয়ে প্লাস হয়, 60 থেকে দিয়ে মাইনাস হয়, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রশ্ন 25। পরিসীমা ও একটি কোণ দেয়া থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব। পরিসীমা মানে হলো চারদিকের দৈর্ঘ্য, আর একটা কোণ দেওয়া আছে, তাহলে রম্বস অঙ্কন করা সম্ভব। কারণ পরিসীমা যদি দেওয়া থাকে 24, আমরা 4 দিয়ে ভাগ করলেই একটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, তাহলে একটা হচ্ছে 6। 4টা বাহু যেমন সমান, তাহলে আমরা এখানে 6 করে দিতে পারি। আর একটা কোণ দেওয়া থাকলে আমরা রম্বস অঙ্কন করতে পারি। কিন্তু আয়ত যদি অঙ্কন করতে যাই, আয়তের বিপরীত বাহুগুলো সমান, তো আমরা পরিসীমা দেয়া থাকলে আমরা বাহুগুলো নির্ধারণ করতে পারবো না যে কোনটা কোন বাহু। তো রম্বস হলো এখানে অ্যান্সার। পরের প্রশ্ন 26। দুইটা ত্রিভুজ দেওয়া আছে LMN ও PQR সদৃশ্য। সদৃশ্য মানে হলো এদের কোণগুলো সমান, এবং MN অনুপাত QR = 4:5 হলে ত্রিভুজ দুইটির এরিয়ার অনুপাত কত? দুইটা ত্রিভুজ দেওয়া আছে সদৃশ্য। সদৃশ্য মানে এদের অনুরূপ কোণগুলো সমান, এইটা সমান LMN। আর আছে হলো PQR, এবং বলা হয়েছে MN অনুপাত QR = 4:5। MN অনুপাত QR = 4:5। এটা যদি 4 হয়, এটা হবে 5। MN অনুপাত QR = 4:5। এখন বলা হয়েছে এই ত্রিভুজ দুটির এরিয়ার অনুপাত কত? অর্থাৎ ত্রিভুজ LMN এর এরিয়া ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ PQR, এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আমরা অনুপাত সদৃশ্যতা এর যে চ্যাপ্টার আছে, সেখানে উপপাদ্য 35 থেকে জানি যে দুইটা ত্রিভুজ যদি সদৃশ্য হয়, এদের ক্ষেত্রফলের অনুপাত হবে যে কোনো অনুরূপ দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান। যেমন এই বাহুটা 4 হলে এর অনুরূপ বাহু যদি এটা হয় 5, তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে 4² অনুপাত 5², 16:25। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হলো, দেখো যে প্রশ্ন দেওয়া আছে PQR আগে দেওয়া আছে, ত্রিভুজ PQR অনুপাত এইটা দেওয়া আছে পরে, ত্রিভুজ LMN, তাহলে হবে এই 25 সামনে আসবে 16। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। প্রশ্ন 27। একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার হলে বেলনটির 3টা অপশন টেস্ট করতে হবে। বেলন আমরা অঙ্কন করে নেই। বেলন মানে হলো সিলিন্ডার।
বলা হয়েছে ভূমির ব্যাসার্ধ 5, উচ্চতা হলো 6। তাহলে ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল কত? এটা ভূমি একটা বৃত্ত, তা আমরা জানি ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর এখানে 5, তাহলে 5-এর উপর স্কোয়ার করলে 25 পাই হয়। 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশন হলো আয়তন কত? আয়তন হলো ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করতে হয়। 25 পাই গুণন 6 ইকুয়াল টু 150 পাই। তার মানে 2 নম্বর অপশনটিও সঠিক। 3 নম্বর অপশন হলো বক্রতলের ক্ষেত্রফল 60 পাই। তাহলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় হলো 2 পাই আর এইচ। 2 পাই আর হলো 5, এইচ হলো 6, গুণ করলে আসে 60 পাই। তার মানে দেখা যাচ্ছে 3টা অপশনই সঠিক। প্রশ্ন 28, একটি সমীকরণ দেওয়া আছে, সমাধান সেট নির্ণয় করতে হবে। সমীকরণটি হলো 4x + 7 - 7 + 1 = 0। 1কে ওইদিকে নিয়ে যাই, তাহলে √4x - 7 = -1। উভয় পাশে স্কোয়ার করলে 4x - 7 = 1। 4x 7 ওইদিকে প্লাস হয়ে যায় 8, x = আসতেছে 2। তাহলে সেট আকারে লিখলে 2। প্রশ্ন 29, দেওয়া আছে 1 + cot স্কোয়ার a 1 - cos স্কোয়ার a, এটার মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, উপরে আসে 1 + cot স্কোয়ারকে লেখা যায় cos স্কোয়ার a / sin স্কোয়ার a, আর এখানে 1 - cos স্কোয়ার মানে হলো sin স্কোয়ার a। এটা আমরা লিখতে পারি, উপরে লসাগু করি, sin স্কোয়ার a + cos স্কোয়ার a, নিচে হয় sin স্কোয়ার a, তার নিচে আবার sin স্কোয়ার a থাকে। উপরে ভগ্নাংশ থাকলে যেরকম আছে সেরকমই লিখতে হয়। আর নিচে ভগ্নাংশ নেই, নিচে আছে sin স্কোয়ার a, তাহলে গুণন 1/sin স্কোয়ার a। তাহলে আমরা দেখতেছি উপরে আসতেছে sin স্কোয়ার a + cos স্কোয়ার a মানে হলো 1, নিচে হলো sin টু দি পাওয়ার 4a হয়। 1/sin টু দি পাওয়ার 4a মানে হলো cosec টু দি পাওয়ার 4a। যেহেতু আমরা জানি 1/sin a = cosec a, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। প্রশ্ন 30, সমকোণী ত্রিভুজের 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক? সমকোণী একটা ত্রিভুজ আছে, এই কোণটা হলো 90 ডিগ্রি। এখন 50 ডিগ্রি কোণ যদি অঙ্কন করতে হয়, 50 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি নিলাম, এটা হবে 40, যেহেতু 3টার যোগফল 180 হবে। এখন দেখতে হবে নিচের কোণটি সঠিক। সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 50 ডিগ্রি হয় আর এই কোণটার সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে এই কোণের সাথে বড় বাহুটা হয় অতিভুজ এবং ছোট বাহুটা হয় ভূমি, আর বিপরীতটা হয় লম্ব। ঠিক আছে, তো এই কোণটা হলো 40 ডিগ্রি, এই কোণটা হলো 50 ডিগ্রি। বড় কোণের বিপরীত বাহু বড় হয়। ঠিক আছে, তাহলে এই যে দুইটা বাহু আছে, এইটা আর এইটা, এটা যেহেতু বড় কোণ, এই বাহুটা হবে বড়, আর এটা ছোট কোণ, এটা বাহু হবে ছোট। তাহলে ভূমি লম্বর থেকে ছোট হবে। তাহলে খ নাম্বার হলো আমাদের অ্যান্সার। সো এর সাথে আমাদের আজকের প্রশ্নটি শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।